হাথরাসের দিকে নজর রাখবো। হাথরাসে স্বজনহারাদের হাহাকারের মধ্যেই হাথরাসে পৌঁছলেন রাহুল গান্ধী। আলিগড় হয়ে হাথরাসে পৌঁছলেন রাহুল। স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা লোকসভার বিরোধী দলনেতার। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়। যোগী রাজ্যের বিপর্যয়ে রাজনৈতিক তরজার মধ্যেই হাথরাসে পৌঁছলেন রাহুল গান্ধী। की बात है, बहुत परिवारों को नुकसान हुआ है, काफ़ी लोगों की मृत्यु हुई है, तो की बात है। मैं इसको राजनीतिक प्रिज्म से नहीं कहना चाहता हूँ, मगर प्रशासन की कमी तो है जी, और गलतियाँ तो हुई हैं, तो ये पता लगाना चाहिए। और शायद सबसे ज़रूरी बात कि कॉम्पनसेशन सही मिलना चाहिए, क्योंकि ये गरीब परिवार है, मुश्किल का समय है इनके लिए, तो कॉम्पनसेशन ज़्यादा से ज़्यादा। और मैं यूपी के चीफ मिनिस्टर से विनती करता हूँ कि दिल खोल के कॉम्पनसेशन करें। এদিকে কলকাতা বিধানসভায় শপথ নিয়ে জটিলতা জারি। শপথ পাঠ করাতে নারাজ ডেপুটি স্পিকার। প্রোটোকল মেনে স্পিকারের উপস্থিতিতে শপথ পাঠ করাতে চান না আশিস বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পরিস্থিতি কোনখানে দাঁড়িয়ে রয়েছে, এই জটিলতা কাটার কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা জানবো। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, জটিলতা কাটার দুটো উপায় রয়েছে। প্রথমত হচ্ছে যে বিএ কমিটির যে বৈঠক 12টার সময় হতে চলেছে বিধানসভার অধিবেশন শুরুর ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সেই কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন যে বিধানসভার অধ্যক্ষই শপথ বাক্য পাঠ করাবেন এবং বিধানসভার অধিবেশনের মধ্যেই শপথ বাক্য পাঠ করানো হবে, সেটি একটি প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে পুনরায় যদি রাজভবনের তরফ থেকে জানানো হয় যে ডেপুটি স্পিকার তিনি যেহেতু শপথ বাক্য পাঠ করাতে রাজি হচ্ছেন না, ফলে অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হচ্ছে শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে। এই দুটো উপায় রয়েছে। তো সূত্রের খবর দ্বিতীয়টার ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত কম এবং বিধানসভার সঙ্গে রাজভবনের যেভাবে দূরত্ব বৃদ্ধি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভাও গতকালকে বলে দিয়েছিল যে তারা অসহায় নয়, তারাও সাংবিধানিক রীতি বা আইন মেনে তারাও প্রক্রিয়া করার দিকে এগোচ্ছেন। ফলে মনে করা হচ্ছে দুপুর 12টাতে যে বিএ কমিটির বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে নেবেন যে বিধানসভার অধিবেশনের বাকি কার্যনির্বাহী করার পাশাপাশি এই দুইজন বিধায়কের যে শপথ, সেটা অধ্যক্ষের উপস্থিতিতেই তারা করাবেন। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যেটা বিধানসভা সচিবালয় সূত্রে জানতে পারছি যে এখনো পর্যন্ত বিধানসভা ডেপুটি স্পিকার রাজভবনের তরফ থেকে শপথ বাক্য পাঠ করানোর জন্য কোনো চিঠি এখনো পর্যন্ত হাতে তিনি পাননি। যদি পান, তিনি রাজভবনকে জানিয়ে দেবেন। যেহেতু স্পিকার এখানে রয়েছেন, তিনি অধিবেশন পরিচালনা করছেন, তিনি কলকাতাতে রয়েছেন, ফলে প্রোটোকল মেনে স্পিকারেরই এই শপথ বাক্য পাঠ করানো উচিত, তিনি এই দায়িত্ব নেবেন না। বেশ, ধন্যবাদ। হাহাকারের মধ্যেই হাথরাসে রাহুল গান্ধী। আলিগড় হয়ে হাথরাসে পৌঁছান রাহুল। স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা লোকসভার বিরোধী দলনেতার। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গেও সাক্ষাৎ সম্ভাবনা। মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু। যোগী রাজ্যের বিপর্যয়ে রাজনৈতিক তরজার মধ্যেই হাথরাসে রাহুল গান্ধী। की बात है, बहुत परिवारों को नुकसान हुआ है, काफ़ी लोगों की मृत्यु हुई है, तो की बात है। मैं इसको राजनीतिक प्रिज्म से नहीं कहना चाहता हूँ, मगर प्रशासन की कमी तो है जी, और गलतियाँ तो हुई हैं, तो ये पता लगाना चाहिए। और शायद सबसे ज़रूरी बात कि कॉम्पनसेशन सही मिलना चाहिए, क्योंकि ये गरीब परिवार है, मुश्किल का समय है इनके लिए, तो कॉम्पनसेशन ज़्यादा से ज़्यादा। और मैं यूपी के चीफ मिनिस्टर से विनती करता हूँ कि दिल खोल के कॉम्पनसेशन करें। হাথরাসের ভোলে বাবার মহিলা বাহিনী। ভক্তদের ভিড়ে জলপাই পোশাকে ছিল মহিলা সেনা। সৎসঙ্গে হুড়োহুড়ির আগের ছবিতেই দেখা গিয়েছে তাদের। এদিকে উত্তরপ্রদেশ পুলিশ বুঝিয়ে দিয়েছে তাদের টার্গেট ধর্মগুরু ভোলে বাবা নন, যারা অনুষ্ঠানের আয়োজক তারাই। মূল অভিযুক্তের খোঁজ দিলে 1 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছে উত্তরপ্রদেশের পুলিশ। মঙ্গলবার হাথরাসের ফুলরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল।
হাথরাসে এখনো স্বজনহারাদের চোখের জল শুকায়নি। लग्गों की भीड़ होती है तो 40 पुलिसकर्मी वहाँ फिर क्या करेंगे। बाबा क्या लगता है कि भोले बाबा भी कहीं ना कहीं गुनहगार है? बिल्कुल गुनहगार। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে শতাধিক প্রাণ চলে গেল, এর দায় কার? সময় যত গড়াচ্ছে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে হাথরাস বিপর্যয়ের আগের ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে ভোলে বাবার মহিলা বাহিনীকে। ভক্তের ভিড়েই জলপাই উর্দিতে ধর্মগুরুর মহিলা সেনা। পুলিশেরও দাবি সৎসঙ্গের স্থানে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার নিজস্ব বাহিনী মোতায়েন থাকতো। পুলিশের হস্তক্ষেপ পছন্দ করতো না তারা। ब्लैक कलर की डांगरी और जंगल वाली डांगरी, तो इनके द्वारा बताया गया है कि एक रूपता हेतु वहाँ पर पिंक ड्रेस दी जाती है। कंपोजिट रूप से वहाँ पे साथ में खड़े रहते हैं। एक तरह से भीड़ को नियंत्रण करना, किसी प्रकार की पुलिस वहाँ पर या प्रशासनिक व्यवस्था को ये लोग एक तरह से अलाउ नहीं करते हैं। इनके अपने उसमें रिजर्वेशन है। স্বঘোষিত ধর্মগুরুর বাড়ি পাহারার দায়িত্বেও বিশেষ বাহিনী, যারা নিজেদের পরিচয় দেন সেবাদার হিসেবে। কেউ আবার তাদের ডাকেন পিঙ্ক সেনা নামে। পটিয়ালির বাহাদুরগড়ির এই বাড়ি প্রথমে যে বাড়ি ঝুপড়ির ছিল সেই বাড়ি এখন এত বড় হয়ে যায় এবং তার বাইরে বসে যান সেবাদাররা। গোলাপি রঙের ইউনিফর্ম পরে সেবাদাররা তারা প্রতি ঘন্টায় ঘন্টায় পাহারা দেওয়ার কাজ করে। স্বঘোষিত ধর্মগুরুর দরবারে যাওয়ার জন্য ছিল বিশেষ ফর্ম। ছবি সহ ফর্ম ফিল আপ করার পর অনুমতি পেতেন মহিলারা। ये देखिए ये किस तरीके से ये प्रवेश, ये फॉर्म थे जो इसमें दरबार में शामिल होने आती थी महिलाएं, उनसे भराया जाता था। ভোলে বাবার জন্য মঞ্চে নাকি সাজানো থাকতো দোলনা, সেখানে বসেই ভক্তদের বাণী দিতেন। এরকমই ধর্মীয় অনুষ্ঠানে মঙ্গলবার বিপর্যয়, শতাধিক মৃত্যু। এই ঘটনায় দায় কার? এখনো কেন এফআইআর এর নাম নেই ভোলে বাবার? উত্তরপ্রদেশ পুলিশ এদিন কার্যত বুঝিয়ে দিয়েছে তাদের চোখে আয়োজকরাই দায়ী, ভোলে বাবা নন। लोगों की अभी गिरफ्तारी हुई है। ये मुख्यतः सेवादार के रूप में कार्य करते हैं। पूछताछ में कुछ और भी रोल निकल के आता है किसी का भी, तो विल प्रोसीड अकॉर्डिंग। जो मुख्य अभियुक्त हैं, जो प्रकाश मधुकर हैं, उनके ऊपर 1 लाख की गिरफ्तारी का जोन लेवल के ऊपर आदेश किया जा रहा है। जिनके नाम से परमिशन ली गई ना, वही मैं आपको बता रहा हूँ, जो वेद प्रकाश मधुकर। কিন্তু এতেই অনেকের প্রশ্ন, সব দায় কি আয়োজকদের? এত বড় অনুষ্ঠান, এত ভিড়, এই খবর কি পুলিশের কাছে ছিল না? থাকলে কেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি? এর আগেও তো এই ভোলে বাবার অনুষ্ঠানে 50 জনের অনুমতি নিয়ে 50,000 ভক্ত সমাগম হয়েছে। এরকম রেকর্ড থাকা সত্ত্বেও কেন পুলিশ এবার বাড়তি সতর্ক থাকেনি? আয়োজকদের ঘাড়ে দোষ চাপিয়ে কি দায় ঝাড়তে চাইছে যোগীর পুলিশ? ধর্মের নামেই কি গোটা বিষয়টিতে, গোটা বিষয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে কোথাও একটা চোখ ফিরিয়ে নিয়েছিলেন আয়োজকরা, এমনকি প্রশাসনও? প্রশ্ন উঠছে, উত্তর খোঁজার চেষ্টা চলছে। হাথরাস থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। শপথ জটিলতা জারি, শপথ পাঠ করাতে নারাজ ডেপুটি স্পিকার। প্রোটোকল মেনে স্পিকারের উপস্থিতিতে শপথ পাঠ করাতে চান না আশিস বন্দ্যোপাধ্যায়। গতকালই চিঠি দিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব সিবি আনন্দ বোসের। চিঠি পেলেই বোসকে জবাব দাবি ডেপুটি স্পিকারের। আবির রয়েছে আমাদের প্রতিনিধি। আবির, জটিলতা কাটবে কিভাবে? দুপুর 12টায় তো বিয়ে কমিটির বৈঠক ডাকা হয়েছে। যে বিয়ে কমিটির যারা সদস্যরা আছেন তারা যদি সিদ্ধান্ত নেন যে অধ্যক্ষই এই শপথ বাক্য পাঠ করাবেন এবং বিধানসভার অধিবেশনের মধ্যেই এই শপথ বাক্য পাঠ করিয়ে দেওয়া হবে, তাহলে একটা জটিলতা কাটার ইঙ্গিত মিলবে। তবে যে সময় এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ যে সময় বিধানসভার তরফ থেকে অধিবেশন বা বিয়ে কমিটির বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, তার অনেক পরে রাজভবনের তরফ থেকে বিবৃতি এসে পৌঁছেছে এবং বিধানসভা সচিবালয় জানাচ্ছে যে তারা এখনো পর্যন্ত কোনো লিখিত বক্তব্য বা বিবৃতি রাজভবনের তরফ থেকে পায়নি। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে বিধানসভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেটাকে দুপুরবেলার এই বৈঠকের ক্ষেত্রে জটিলতা কাটাকাটি ইঙ্গিত মিলতে পেরেছে।
বেশ, হাজতে পান্ডা তবুও দাপট সাকরেদদের। আরিয়াদহে মা ছেলেকে মারধরে জালে জয়ন্ত সিং। জয়ন্ত গ্রেফতার হলেও বেপরোয়া তার সাকরেদরা। জয়ন্তের দাদাগিরির প্রতিবাদে আন্দোলনরত তরুণীকে হুমকির অভিযোগ জয়ন্ত সিং এর ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। সুবীর রয়েছে আমাদের প্রতিনিধি। সুবীর, এই সাকরেদদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে ওই তরুণীটি কি অভিযোগ সামনে আনছে? দেখো, এই তরুণী একদম যবে থেকে এই ঘটনা ঘটেছিল সেদিন থেকে কিন্তু এই তরুণী একদম আন্দোলনের একদম প্রথম সারিতে ছিল এবং নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলন। এবং এই আন্দোলনের চাপে পড়েই কিন্তু জয়ন্ত সিংকে 4 দিনের মাথায় বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে বঙ্গনগর থেকে। এবং তারপরেই কিন্তু এই যে জয়ন্ত সিং এর যে ক্লাব রয়েছে তালতলা স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবের যারা সদস্য রয়েছেন সেই ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই তরুণীর উদ্দেশ্যে তাকে হুমকি দেয় এবং তাকে ধর্ষণের অভিযোগ হুমকি পর্যন্ত দেয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে তরুণী রয়েছেন তিনি এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কিত। এবং এই 7 জন সদস্য যারা হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। যারা দোষী রয়েছে অর্থাৎ এই 7 জন সদস্য যারা হুমকি দিয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। সুবীর, জানতে চাইবো তাদেরকে কি হোয়াটসঅ্যাপ করা হয়েছে? হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, যে ক্লাবের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তালতলা স্পোর্টিং ক্লাবের, সেই হোয়াটসঅ্যাপেও কিন্তু এই হুমকি করা হয়েছে এবং সেইখানে কিন্তু বিভিন্ন 7 জন যে সদস্য রয়েছেন তারা একে অপরের মধ্যে কিন্তু এই চ্যাটিং করেন এবং তার মধ্যে কিন্তু এই হুমকি দেখা যায় এবং সেই জায়গা থেকে কিন্তু ধর্ষণের হুমকি করা হবে, ধর্ষণ করা হবে এমনটাই কিন্তু অশালীন মন্তব্য করা হয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং এই কারণে কিন্তু তরুণী এবং তার পরিবার যথেষ্ট আতঙ্কিত। তরুণী কিন্তু বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন, গৃহবন্দী হয়ে রয়েছেন এবং এই গোটা ঘটনায় দক্ষিণেশ্বর থানা অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করে দক্ষিণেশ্বর থানার পুলিশ। স্বস্তি পাচ্ছি পুরোপুরি একদমই না, আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। কিছু এভিডেন্স আমি পেয়েছি। ওদের তালতলা স্পোর্টিং ক্লাবে টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, জয়ন্ত সিং যে আসল, তার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম করা হয় বা তার পাশে থাকে না বা এরকম কিছু। তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। কিছুদিন পরে বেরিয়ে গেলে আপনারা কিভাবে থাকবেন, এই করবেন ওই করবেন, অনেক কিছু থ্রেট করেছে। প্রশাসন সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তার হয়েছে, কিন্তু আগেও তো গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারোর পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য আমাদের যে ফ্লেক্স গুলো লাগানোর জন্য ফ্লেক্স গুলো ছেড়ে দিয়েছে, ওর ওখানকার লোকজনেরা দুনিয়ার ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ। ধরা পড়েও বেপরোয়া জয়ন্ত সিং। আরিয়াদহে মা ছেলেকে মারধরে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ঘটনার পর নিজেই গাড়ি চালিয়ে গা ঢাকা জয়ন্তের। উত্তরবঙ্গে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় জয়ন্ত সিম বদলেই পরিবারের সঙ্গে যোগাযোগ। টাকা শেষ হয়ে যাওয়ায় কলকাতায় ফিরে জয়ন্ত। খবর পেয়েই বড়নগর থেকে পুলিশের জালে জয়ন্ত সিং। জয়ন্তের 4 দিনের পুলিশ হেফাজত ব্যারাকপুর আদালতে। মহেশতলার দিকে নজর রাখি। সেখানে পুরসভার উদ্যোগে এই মহেশতলায় খাল সংস্কার। 34 নম্বর ওয়ার্ডের হেতালখালীতে খাল সংস্কার। পুরসভার উদ্যোগে জয়ুর মায়া খাল সংস্কার। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সমীর। স্থানীয় বাসিন্দারা কতটা খুশি খাল সংস্কার হওয়ায়? এই যে 34 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ড, দীর্ঘদিন পিছিয়ে পড়া সেই 34 নম্বর ওয়ার্ড, অভিষেক ব্যানার্জির সংসদ হওয়ার পর থেকেই 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল শাহর উদ্যোগে, গোপাল শাহ বারবার নানাভাবে বলেছে যে এরকম রাস্তায় ওখানে খারাপ আছে, তারপরে কারোর বাড়ি নেই, কারোর কল নেই, এরকম নানাভাবে অভিষেক ব্যানার্জিকে বলার পরে অভিষেক ব্যানার্জি খাল সংস্কারের যখন কথা শুনেছে, খাল সংস্কারের জন্য একটা টাকা বরাদ্দ করে পৌরসভাকে দিয়েছে। মহেশতলা পৌরসভার গোপাল শাহর উদ্যোগে খাল সংস্কার শুরু হয়েছে। ধন্যবাদ সমীর। এই পরিষ্কার করছে, খুবই ভালো লাগছে। আরো ওটা পরিবেশন গাঁথা হলে ভালো হবে, জল পাস হয়ে যাবে, লোক যে ডুবে যাচ্ছে ঘর বাড়ি সেটা ডুববে না। হ্যাঁ, এটাই এখানে বারবার এই জলটা পাস হয় একদম সেই মাঘ মাস পর্যন্ত, কিন্তু এটাকে তাড়াতাড়ি পাস করার দরকার।
আমাদের এই চোয়েরমাই হানা খালটি থেকে 4টি ওয়ার্ডের জল যায়। 34 নম্বর ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ড, 35 নম্বর ওয়ার্ড আর হচ্ছে 33 নম্বর ওয়ার্ড। এই খালটা খুব খারাপ অবস্থা ছিল, তো আমরা সাংসদকে জানাই। সাংসদ তার জন্য অর্থও বরাদ্দ করে এবং তার ফলস্বরূপ আজকে কাজ শুরু হয়েছে। এই কাজটা চলবে যতক্ষণ না খালটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে, যাতে খালের লাইনে যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেগুলোকে আমরা সরিয়ে দেবো, যদি কোনো ইনক্রোচমেন্ট থাকে সেগুলোকেও আমরা সরিয়ে দেবো। এটা প্রায় 2200 মিটার খাল আছে, 7খানা খালের মধ্যে এসে আরও ছোট ছোট অনেক বাঁধ খাল যেগুলো পরিষ্কার হবে।